নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামের 3 নম্বর পার্ট। অলরেডি দুটো পার্ট আমাদের চ্যানেলে আছে, যদি না দেখে থাকো আজকেই দেখে নাও। সেখানে আলোচনা করা আছে বাংলার সশস্ত্র বিপ্লব। বাঙালিদের মধ্যে যে সশস্ত্র বিপ্লবী প্রসঙ্গে যে সমস্ত বিপ্লবী দল বা বিপ্লবী সংগঠন সেখানে অ্যাক্টিভ ছিল, সেই সমস্ত কিছু নিয়ে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আর আজকে আলোচনা করব মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগছে এই ভিডিওগুলো। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, বাংলার সশস্ত্র বিপ্লবের বহু আগে মহারাষ্ট্রে এই প্রসঙ্গে, ভারতের স্বাধীনতা প্রসঙ্গে প্রচুর বিপ্লবী এবং বিপ্লবী সংগঠন তৈরি হয়েছিল। কিরকম ভাবে? দেখো, প্রথমে একটা নাম যেটা আমাদের মাথায় আসে, তিনি হলেন বাসুদেব বলবন্ত ফাতকে। এনার আগে জানার সম্বন্ধে আমাদের জানতে হবে এই মহারাষ্ট্রে জনক বা মহারাষ্ট্র তথা ভারতের বিপ্লবীবাদের বা বিপ্লববাদের জনক বলা হয় কাকে? বাসুদেব বলবন্ত ফাতকে। একে বলা হয় বা ইনাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জনক। অর্থাৎ যে সশস্ত্র বিপ্লবীরা যখন তৈরি হচ্ছিল, যখন তাদের মধ্যে বিপ্লবী চিন্তাধারা আসছিল, তারও বহু আগে বাসুদেব বলবন্ত ফাতকে 1879, ডেটটা খুব ইম্পর্টেন্ট, মাথার মধ্যে রেখে দাও। 1879 এই টাইমে, অর্থাৎ জাস্ট মহাবিদ্রোহ শেষ হয়েছে, তার ঠিক পরে তিনি কি করেন? তিনি সেখানকার যে সমস্ত উপজাতিরা আছেন, রামসি, কোল, এই সমস্ত উপজাতিদের নিয়ে তিনি একটা সৈন্য দলের তৈরি করার চেষ্টা করেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবী আন্দোলন শুরু করতে চেয়েছিলেন। তিনি ছিলেন বাসুদেব বলবন্ত ফাতকে। তাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জনক। ক্লিয়ার? এই পয়েন্টটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কিন্তু পরবর্তীকালে কি হয়? পরবর্তীকালে কিছু মানুষের বিশ্বাসঘাতকতায় এই বিদ্রোহটা ব্যর্থ হয়। কিন্তু বিদ্রোহটা ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি কি করেছিলেন? সাধারণ মানুষের মধ্যে একটা বিপ্লবী চিন্তাধারা বীজ তিনি বপন করে গিয়েছিলেন। এরপর আস্তে আস্তে যত দূর আমরা ক্লাসটা এগোবে তত দূর আমরা দেখব বিভিন্ন মানুষের, বিভিন্ন মহান পুরুষের কিছু কিছু গল্প, যেগুলো শুনলে তোমরা হয়তো আজকের দিনে অবাক হয়ে যাবে। ক্লিয়ার? দেখো, এরপর দুজনকার নাম আসে। একজন হলেন দামোদর চাপেকর এবং বালকৃষ্ণ চাপেকর। এদের সম্বন্ধে জানার আগে আমি একটা ছোট্ট স্টোরি বা গল্প বলি। এই সময় পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে কি হয়? প্লেগের সংক্রমণ হয়। প্লেগ নামক মহামারীর সংক্রমণ হয়। তখন প্লেগ কমিশনার ছিলেন র্যান্ড এবং আয়াস্ট। পুনের প্লেগ কমিশনার ছিলেন র্যান্ড এবং আয়াস্ট। তারা ছিলেন খুব নিষ্ঠুর, সাধারণ মানুষকে একটা জন্তু জানোয়ারের মতন ট্রিট করতেন। তিনি জন্তু জানোয়ারের মতো ট্রিট করতেন। ঠিক সেই সময় দামোদর চাপেকর এবং বালকৃষ্ণ চাপেকর এই দুজন একজন বিপ্লবী, যার কথা আমরা থ্রু আউট পুরো ভারতের স্বাধীনতা সংগ্রাম টিল 1920 পর্যন্ত যার কথা আমরা পাবো, যে প্রত্যেকটা বিপ্লবের পিছনে বিপ্লবী মন্ত্র দিয়েছিলেন সবাইকে, তার কথা আমরা জানতে পারবো টিল 1920 পর্যন্ত, 1920 সাল পর্যন্ত যার কথা আমরা জানবো। তিনি হলেন কে? বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলকের কথা অনুসারে, তিলকের পরামর্শে, তিলকের প্ল্যানিং এ, বাল গঙ্গাধর তিলকের প্ল্যানিং এ কি করেন? বালকৃষ্ণ চাপেকর এবং দামোদর চাপেকর, অর্থাৎ চাপেকর ব্রাদার্স কি করেন? র্যান্ড এবং আয়াস্টকে হত্যা করে দেন। কত সালে? 1897 সালে। 1897 সালে র্যান্ড এবং আয়াস্টকে হত্যা করেন। ক্লিয়ার? তাহলে এখান থেকে পরীক্ষার জন্য দুটো প্রশ্ন এরাইজ হয়। একটা কি? বাসুদেব বলবন্ত ফাতকে, যাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জনক। দ্বিতীয় নম্বর কি? র্যান্ড এবং আয়াস্টকে হত্যা করেন কে? দামোদর চাপেকর এবং বালকৃষ্ণ চাপেকর। কত সালে? 1897। আচ্ছা, তোমরা কমেন্টে একটা জিনিস লিখে জানাও তো, 1897 সালে কি এমন তৈরি হয়েছিল বাংলাতে যেটার জন্য পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়? একটা মিশন তৈরি হয়েছিল। 1897 সালে একটা মিশন তৈরি হয়েছিল। কে তৈরি করেছিল এবং কোথায় তৈরি করেছিল, এটা তোমরা কমেন্টে জানাও।
ক্লিয়ার? এবার দেখো, এবার আমাদের ক্লাসের আজকে যার নিয়ে মূলত আলোচনা করব তাকে নিয়ে আমরা আলোচনা শুরু করছি। দেখো, তিনি হলেন বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার, মূলত একে নিয়েই আমরা পুরো ক্লাসটা আজকে আলোচনা করব। বিনায়ক দামোদর সাভারকার তিনি কে ছিলেন? প্রথমত জানতে হবে তার জন্ম হয়েছিল মহারাষ্ট্রে। তার জন্ম হয়েছিল কোথায়? মহারাষ্ট্রে। আরো কিছু ফ্যাকচুয়াল প্রশ্ন বা ফ্যাকচুয়াল স্টোরি আমাদের জানতে হবে বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে। অনেকে বলেন তিনি নায়ক, অনেকে বলেন তিনি কন্ট্রোভার্সিয়াল, প্রচুর কাজকর্ম করেছিলেন যে জন্য অনেকে পছন্দ করেন না। কিন্তু প্রত্যেকের পার্সপেক্টিভ, প্রত্যেকের চিন্তাধারা আলাদা আলাদা হয়ে থাকে। আজকে আমরা জানবো বিনায়ক দামোদর সাভারকার মহাশয়ের নিয়ে সমস্ত তথ্য ইন ডিটেলস। ক্লিয়ার? ভালো করে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ক্লাসটা আজকে বড় হতে চলেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাই বিচার করো বিনায়ক দামোদর সাভারকার নায়ক ছিলেন না কন্ট্রোভার্সিয়াল কোনো ক্যারেক্টার ছিলেন। ক্লিয়ার? না তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে কতটা তার যোগদান ছিল। ক্লিয়ার? শুরু করা যাক। বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার সম্বন্ধে জানতে গেলে প্রথমে জানতে হবে বিনায়ক দামোদর সাভারকার এবং তার দাদা গণেশ দামোদর সাভারকার, এই দুজন খুব অ্যাক্টিভলি মহারাষ্ট্রে যে সশস্ত্র সংগ্রাম হয়েছিল তার সাথে জড়িত ছিল। বলা ভালো তিনি শুধুমাত্র মহারাষ্ট্রে নয়, তিনি গোটা ভারতে তখন ইদানিংকালে যত বিপ্লব বা যত আন্দোলন ঘটেছে সমস্ত কিছুর পিছনে ব্যাকবোন হিসাবে দাঁড়িয়েছিলেন, সশস্ত্র বিপ্লবীদের ব্যাকবোন হিসাবে দাঁড়িয়েছিলেন বিনায়ক দামোদর সাভারকার। সেটা আমাদের সুভাষচন্দ্র বোস, আমাদের ভগৎ সিং, মদনলাল ধিংরা বা অনন্ত লক্ষণ কানহেরে, সবার পিছনে ব্যাকবোন হিসাবে দাঁড়িয়েছিলেন বিনায়ক দামোদর সাভারকার। আমরা বাংলা চ্যাপ্টারটা পড়ার সময়, বাংলার সশস্ত্র বিপ্লব পড়ার সময় পড়েছিলাম হেমচন্দ্র কানন্দ প্যারিসে গিয়ে বোমা তৈরির কলা কৌশল শিখেছিল। কিন্তু প্যারিসে শিখিয়েছিল কে? প্যারিসে বোমের যে ম্যানুয়ালটা সেটা এনেছিল কে? এই প্রসঙ্গেই আমাদের চলে আসে কে? বিনায়ক দামোদর সাভারকার। প্রত্যেকটা বিপ্লব, সেটা ভারতের বাংলায় হোক বা মহারাষ্ট্রে হোক বা কেরলে হোক বা উত্তর ভারতের কোনো রাজ্যে বা উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে হোক, সবাই একটার সাথে একটা এক সুতোয় বাঁধা। তাই ইতিহাস পড়তে হবে, ভারতের স্বাধীনতা সংগ্রাম পড়তে হবে কিভাবে? একদম ইন ডিটেলসে, কিভাবে একজনের সাথে আরেকজন জড়িত। দেখো, বিনায়ক দামোদর সাভারকার এবং গণেশ দামোদর সাভারকার, প্রথমে বিনায়ক দামোদর সাভারকার কোথায় ভর্তি হন? ফার্গুসন কলেজে, উচ্চ শিক্ষার জন্য ফার্গুসন কলেজে ভর্তি হন। অলরেডি বিনায়ক দামোদর সাভারকারের সাথে আমাদের বালগঙ্গাধর তিলকের একটা যোগাযোগ ছিল। বালগঙ্গাধর তিলকের বিপ্লবী মন্ত্রী দীক্ষিত হয়েছিলেন বিনায়ক দামোদর সাভারকার। তিনি বালগঙ্গাধর তিলককে নিজের গুরু হিসাবে মানতেন। ভালো করে গল্পটা শুনো, নিজের গুরু হিসাবে মানতেন বালগঙ্গাধর তিলককে। ক্লিয়ার? এই সময় পুনের ফার্গুসন কলেজে অ্যাডমিশন নেন কে? আমাদের বিনায়ক দামোদর সাভারকার। ক্লিয়ার? ঠিক এই সময় 1904 বা 5 সাল নাগাদ কি হয়? 5 সাল নাগাদ কি হয়? বাংলাতে বঙ্গভঙ্গ ডিক্লেয়ার হয়, গোটা ভারত জুড়ে তার আন্দোলন হয়। ঠিক এই সময় পুনেতে বালগঙ্গাধর তিলকের মদতে তিনি ফার্গুসন কলেজে কি করেন? বিদেশি বস্ত্রকে জ্বালানোর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন, যেটা মেন লিডে ছিলেন কে? বিনায়ক দামোদর সাভারকার। ক্লিয়ার? ঠিক এই সময় ঠিক এটার ঠিক আগে, এই সময় নয়, এটার ঠিক আগে 1899 সালে, ডেটটা খুব ইম্পর্টেন্ট, 1899 সালে বিনায়ক দামোদর সাভারকার এবং গণেশ দামোদর সাভারকার দুজন মিলে তৈরি করেন কি? মিত্র মেলা। এটা পরীক্ষাতে আসে। মিত্র মেলা কি? এই মেলাটা, এই মিত্র মেলাতে যে যুবকরা যারা বিপ্লবী আন্দোলনের প্রসঙ্গে ভারতীয়দের সাথে যুক্ত হতে চাইছিল, তাদেরকে বিপ্লবী মন্ত্রে দীক্ষা দিত কারা? এই মিত্র মেলা। পরবর্তীকালে 1904 সালে এই মিত্র মেলাটার নাম চেঞ্জ হয় কি? অভিনব ভারত। সেখানে বিপ্লবীদের কি দেওয়া হতো? বিপ্লবী মন্ত্র দেওয়া হতো। ক্লিয়ার?
1904 সালে তৈরি হয় কি অভিনব ভারত। এটা তৈরি হয়েছিল কোথায়? এটা তৈরি হয়েছিল ফার্গুসন কলেজে। প্রথমে এটা তৈরি হয়েছিল লোকাল একটা 1899 মিত্র মেলা, তারপর 1904 সালে অভিনব ভারত। ক্লিয়ার? এরপর কি হয়, যখন যখন ফার্গুসন কলেজে বালগঙ্গাধর তিলকের লিডারশিপে বা বালগঙ্গাধর তিলকের মদতে বিনায়ক দামোদর সাভারকর কি করেন, বিদেশি বস্ত্র জ্বালানোর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন, তখন তিনি বিদেশিদের অর্থাৎ ব্রিটিশ সরকারের নজরে চলে আসেন। তাকে রাস্ট্রিকেট করে দেওয়া হয়, তাকে কলেজ দিকে রাস্ট্রিকেট করে দেওয়া হয়। ক্লিয়ার? তাকে কলেজ দিকে রাস্ট্রিকেট করে দেওয়া এই প্রসঙ্গে যে তিনি ব্রিটিশ বিরোধী কাজকর্ম করছেন, এই জন্য তাকে রাস্ট্রিকেট করে দেওয়া হয়। এর পরবর্তীকালে শুরু হয় কি একটা আলাদা চ্যাপ্টার, বিনায়ক দামোদর সাভারকরের জীবনের একটা আলাদা চ্যাপ্টার শুরু হয়। কিভাবে? তারপর এখান থেকে আমরা চলে আসবো কোথায়? লন্ডনে। লন্ডনে তখন শ্যামজি কৃষ্ণ বর্মা, নামটা খুব ইম্পর্টেন্ট, শ্যামজি কৃষ্ণ বর্মা তখন লন্ডনে ইন্ডিয়া হাউস চালাতেন। ইন্ডিয়া হাউস কি? ইন্ডিয়া হাউস কিছুই নয়, শ্যামজি কৃষ্ণ বর্মা যে সমস্ত ভারতীয়রা উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যেতেন তাদের স্কলারশিপ দিতেন এবং সেখানে ইন্ডিয়া হাউসে থাকার ব্যবস্থা তিনি করতেন এবং আন্ডারগ্রাউন্ডে ভারতের বিপ্লববাদ প্রসঙ্গে সেখানে কি হতো? আলোচনা হতো। ভারতের বিপ্লববাদ সম্বন্ধে সেখানে আলোচনা হতো, সেখানে সমস্ত প্ল্যানিং হতো, ভারতের মদত পাঠানো হতো এবং সশস্ত্র বিদ্রোহ হতো। কোথায়? ইন্ডিয়া হাউসে। সেটা প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। তিনি তখন বার্তা পাঠান কাকে? বালগঙ্গাধর তিলককে। এবং বালগঙ্গাধর তিলকের কথায় বিনায়ক দামোদর সাভারকর চলে যান কোথায়? লন্ডনে উচ্চ শিক্ষার জন্য, এবং তিনি ওঠেন কোথায়? ওঠেন ইন্ডিয়া হাউসে। এবার এখান থেকে গল্পটা খুব ফাস্ট এগোতে শুরু করবে, তার স্টোরি বা তার জীবনটা খুব ফাস্ট এগোতে শুরু করবে, একটা অন্য দিকে অন্য লেভেলে তিনি পৌঁছে যাবেন। কিভাবে? যখন তিনি ইন্ডিয়া হাউসে যান তখন তার সাথে পরিচয় হয় কার? শ্যামজি কৃষ্ণ বর্মার এবং মাদাম কামা, যিনি কে ছিলেন পরবর্তী একটু পরে আমরা জানতে পারবো। মাদাম কামা এবং কার সাথে পরিচয় হয়? মদনলাল ধিংরার সাথে পরিচয় হয় এবং আরো অনেক খ্যাতনামা বিপ্লবীদের সাথে তার পরিচয় হয় লন্ডনের ইন্ডিয়া হাউসে, যেটা তৈরি করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। ক্লিয়ার? এরপর তিনি কি করেন? সবার সাথে মিশে তাদের বিপ্লবী যে চিন্তাধারাগুলো ছিল সেগুলোকে নিজের মধ্যে এনে নিজের বিপ্লবী চিন্তাধারা সবার মধ্যে প্রকাশ করতে শুরু করেন এবং সবাই তাকে সম্মান করতো ওখানে, বিনায়ক দামোদর সাভারকরকে। ক্লিয়ার? এরপর মাদাম কামা তৈরি করেন কি? ফ্রি ইন্ডিয়া সোসাইটি। ওখানেই তৈরি হয়, ওখানে বিনায়ক দামোদর সাভারকর, মাদাম কামা সবাই মিলে তৈরি করেন কি? ফ্রি ইন্ডিয়া সোসাইটি। এবং 1907 সালে জার্মানির স্টুটগার্ট শহরে প্রথম ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করেন কে? আমাদের মাদাম কামা সেই পতাকা উত্তোলন করে। যে পতাকাটা, যে ফ্ল্যাগটা, ভারতের তিরঙ্গার যে ফ্ল্যাগটা, সেই ফ্ল্যাগটা ডিজাইন করেছিল কে? বিনায়ক দামোদর সাভারকর। সেই ফ্ল্যাগটা ডিজাইন করেছিল কে? বিনায়ক দামোদর সাভারকর। ক্লিয়ার? এবার এখানে তার সাথে পরিচয় হয় কার? মদনলাল ধিংরার। এবার মদনলাল ধিংরার সাথে তার পরিচয় হওয়ার পর তিনি মদনলাল ধিংরাকে এমন ভাবে অনুপ্রাণিত করেন, এমন ভাবে তাকে পরিচালনা করেন, এমন ভাবে তার মধ্যে বিপ্লবী মন্ত্র দেন, তিনি 1909 সালের 1 জুলাই মদনলাল ধিংরা 1909 সালের 1 জুলাই কার্জন উইলিকে ভরা সবাই গুলি করে হত্যা করেন। পরবর্তীকালে মদনলাল ধিংরার বিচারে ফাঁসি হয়। ক্লিয়ার? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1909 সালের 1 জুলাই। এরপর অনেক ঐতিহাসিক বলেন এই সময় গান্ধীজি আমাদের বিনায়ক দামোদর সাভারকরের সাথে দেখা করতে যায়
এবং সেখানে বিনায়ক দামোদর সাভারকরকে অহিংসার নীতি শোনাতে যান। প্রত্যেকটা মানুষের, আমি প্রথমেই বললাম, প্রত্যেকটা মানুষের কি হয়, প্রসপেক্টিভ আলাদা হয়, চিন্তাধারা আলাদা হয়, কিন্তু তাদের সবার মধ্যে একটাই অদম্য ইচ্ছা ছিল কি, ব্রিটিশ শক্তিকে হারানো, সেটা শান্তি বা হিংসাত্মক যে পদ্ধতি হোক না কেন। ক্লিয়ার? তিনি গান্ধীজির মতের বিরোধিতা করেছিলেন তখন এবং আজীবন করে গিয়েছিলেন। গান্ধীজি ছিলেন শান্তির পথে কিভাবে স্বাধীনতা আনা যায়, কিন্তু তিনি ভায়োলেন্স অর্থাৎ হিংসাত্মক উপায়ে স্বতন্ত্র বিপ্লব প্রসঙ্গে কিভাবে ভারতের স্বাধীনতা আনা যায় সেই সব নিয়ে তিনি সারা জীবন গান্ধীজির কিন্তু বিরোধিতা করে গেছেন। ক্লিয়ার? এবার দেখো 1909 সালে কি হয়, 1 জুলাই তিনি কাকে হত্যা করেন, মদনলাল ধিংরা কাকে হত্যা করেন, কার্জন উইলিকে। ঠিক তারপরেই সেই বছরই 21শে ডিসেম্বর কাকে হত্যা করেন, জ্যাকসনকে। কে হত্যা করেন? অনন্ত লক্ষণ কানহেরে কাকে হত্যা করেন, জ্যাকসনকে। এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমি লাস্টে বলে দেবো কোন জায়গাটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এখন জাস্ট গল্পগুলো শুনে যাও। কি বললাম, তিনি জার্মানিতে গেলেন, জার্মানি স্টুটগার্টে গেলেন। কে? মাদাম কামা। কি করলেন? সেখানে ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করলেন। উত্তোলন করার পর মদনলাল ধিংরা 1909 সালের 1 জুলাই হত্যা করলো কাকে? হত্যা করলো? কার্জন উইলিকে। তার ঠিক পরে সেই বছর 1909 সালের 21শে ডিসেম্বর জ্যাকসনকে হত্যা করলেন কে? অনন্ত লক্ষণ কানহেরে। ক্লিয়ার? এরপর অনন্ত লক্ষণ কানহেরে যখন জ্যাকসনকে হত্যা করেন, ব্রিটিশ সরকার ইন্ডিয়া হাউস পুরোপুরিভাবে সার্চ করতে শুরু করেন। ব্রিটিশ সরকারের যে সমস্ত গুপ্তচররা ছিল তারা খবর দিয়ে দেন কি, ইন্ডিয়া হাউসে কি হয়, সমস্ত বিপ্লবীদের একটা আখাড়া। সেই জন্য ইন্ডিয়া হাউসকে তন্ন করে খোঁজা হয়, কিন্তু বিনায়ক দামোদর সাভারকর তখন আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এবং পরবর্তীকালে কি হয়, বিনায়ক দামোদর সাভারকরকে গ্রেপ্তার করে নেওয়া হয়। পলিটিক্যাল প্রিজনার হিসাবে গ্রেপ্তার হয়। কিন্তু হিসাব অনুযায়ী পলিটিক্যাল প্রিজনারদের বিচার হওয়ার কথা কোথায়? যেখানে ধরা পড়েছে সেখানে লন্ডন, ব্রিটিশ আইন অনুসারে লন্ডনে হওয়ার কথা, কিন্তু ব্রিটিশ সরকার সেখানে গেম খেলে, তার সাথে খুব খারাপ জঘন্য গেম খেলে তাকে পাচার করে দেওয়া হয়। কোথায়? ভারতের উদ্দেশ্যে পাচার করে দেওয়া হয়। কারণ পলিটিক্যাল প্রিজনারদের লন্ডনে যদি বিচার হতো তাহলে সেক্ষেত্রে তাদের আইন অনুসারে বিনায়ক দামোদর সাভারকরের যে সাজাটা সেটা কম হতো। বিনায়ক দামোদর সাভারকর সেটা জানতেন, কারণ তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন। ক্লিয়ার? তিনি বারবার কোর্টে সবার সামনে বলেছিলেন কি, আমি পলিটিক্যাল প্রিজনার, আমার সাথে পলিটিক্যাল প্রিজনারদের মতোই বিহেভ করা হোক। কিন্তু ব্রিটিশ সরকার গেম খেলে তাকে পাঠায় কোথায়? ভারতে। শিপে করে কোথায় পাঠান? ভারতে। এমনকি শিপে করে যখন তিনি ভারতে আসছিলেন সেই সময় তিনি জাহাজ থেকে ঝাঁপিয়ে ফ্রান্সের মার্সিলি নামক দ্বীপের মধ্যে গিয়ে পৌঁছান এবং ফ্রান্স সরকারের পুলিশের কাছে অনুরোধ করেন যে তাকে গ্রেফতার করা হোক, সে একজন পলিটিক্যাল প্রিজনার। কিন্তু ফরাসি সৈনিক বা ফরাসি পুলিশ তাকে আবার ব্রিটিশদের হাতে কি করেন? অর্পণ করে দেন। ব্রিটিশ সরকার তাকে নিয়ে চলে আসে কোথায়? ভারতে এসে তার বিচার হয় এবং খুব জঘন্যভাবে ব্রিটিশ সরকার একটা খেলা খেলে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং ডবল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাধারণত মানুষের একবার যাবজ্জীবন কারাদণ্ড হয়, তার দুটো ফেজে হয়, অর্থাৎ প্রায় 24 বছরের মতো তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? এবং সেখানে তাকে কোথায় পাঠানো হয়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, অর্থাৎ কালাপানি, যেটাকে তখনকার দিনে মূলত কালাপানি। বিনায়ক দামোদর সাভারকর প্রায়শই বলতেন, আমি বারবার বলছি প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ আলাদা, বিনায়ক দামোদর সাভারকর প্রায়শই বলতেন কি, প্রত্যেকের জীবন একটা হয় কিন্তু তার জীবন দুটো, কারণ ব্রিটিশ সরকার তার জীবন দুটো করে দিয়েছে, তার জীবনে দুটো যাবজ্জীবন কারাদণ্ড। এবং সেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তার উপর অকথ্য ভাষায় অত্যাচার করা হয়, তাকে সলিটিউডে রাখা হয়, সলিটারিতে রাখা হয়, তাকে অকথ্য ভাষায় অত্যাচার করা হয়, তার শরীরের প্রত্যেকটা অংশকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। ক্লিয়ার? ঠিক এর পরেই তিনি বারবার জেলের মধ্যে থেকে, সেই অকথ্য অত্যাচারের মধ্যে থেকেও বারবার মার্সি পিটিশন লিখতে থাকেন, বারবার মার্সি পিটিশন লেখেন।
মার্সি পিটিশন লিখতে 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 এবং জেলের মধ্যে এবং তার আগে থেকে তিনি শুরু করেছিলেন কি একটা বই লেখার। সেই বইটা ছিল 1857 ক্রান্তি। 1857 ক্রান্তি বলে তিনি একটা বই লেখেন এবং সেই বইটা বিপ্লবীদের কাছে একটা মূল মন্ত্র হয়ে গেছিল। মূল মন্ত্র আমরা পরবর্তীকালে দেখব ভগৎ সিং, আমাদের নেতাজি সবাই ছিলেন সেই বইটার একদম কি বলে অনুগামী। পরবর্তীকালে ব্রিটিশ সরকার কি করেন, সেই মার্সি পিটিশনকে অ্যাকসেপ্ট করেন এবং তাকে রিলিজ করে দেওয়া হয়। 1922 সাল নাগাদ তাকে রিলিজ করে দেওয়া হয়, তাকে পাঠিয়ে দেওয়া হয় পুনের রত্নাগিরিতে। ক্লিয়ার? পুনের রত্নাগিরিতে তাকে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক সেই সময় কি হয়, ঠিক সেই সময় আমাদের পুনের রত্নাগিরিতে তিনি ভারতীয় হিন্দু মহাসভা জয়েন করেন। এবং হিন্দুদের বিরুদ্ধে তিনি আওয়াজ তোলেন, হিন্দুদের বিরুদ্ধে তিনি সশস্ত্র হন, হিন্দুদের বিরুদ্ধে। কারণ তিনি চেয়েছিলেন সবাইকে একজোট করে ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ হানতে। যেমন মুসলিমদের জন্য ছিল মুসলিম লীগ, ঠিক সেরকম বিনায়ক দামোদর সাভারকার হিন্দুদের জন্য হিন্দু মহাসভায় একটা কঠোর একটা লিডারশিপ নিয়ে আসেন, হিন্দুদেরকে একজোট করেন। তিনি অখন ভারত তৈরি করার একটা পরিকল্পনা তার মধ্যে ছিল। ক্লিয়ার? ঠিক সেই সময় ভগৎ সিং থেকে আরম্ভ করে নেতাজি সুভাষ সবাই তার সাথে দেখা করতে যায়। তিনি ভগৎ সিংকে গলায় জড়িয়ে ধরেন। যখন ভগৎ সিং তার ঘটনাগুলো বলেন, তিনি গলায় জড়িয়ে ধরেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্ল্যানিং দেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার নেতাজি সুভাষচন্দ্র বোসের যে প্ল্যানিং ছিল তাকে অন্যভাবে প্ল্যানিং দিয়ে বলেন যে তিনি জার্মানি যেতে, সেখানে গিয়ে রাসবিহারী বোসের সাথে দেখা করতে এবং বাইরে থেকে হেল্প নিয়ে তাদেরকে ব্রিটিশ সরকারকে উৎখাত করতে, একদম গোড়া থেকে উৎখাত করতে। একটা জিনিস আমি বলতে ভুলে যাই, যখন তিনি ইন্ডিয়া হাউসে ছিলেন তখন থেকেই তিনি কি করতেন, ভারতে বোমের ম্যানুয়াল পাচার করতেন। কিভাবে বোম তৈরি হয় সেই ম্যানুয়াল তিনি কি করতেন, ভারতে পাঠাতেন। ক্লিয়ার? ঠিক এই সময় বার্লিনে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় 1910 সালে বার্লিন কমিটি তৈরি করেন। 1914 সালে বার্লিন কমিটি তৈরি করেন কে? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ক্লিয়ার? ঠিক এই সময় মানে প্যারালালি ঘটনাগুলো ঘটে যাচ্ছে। প্যারালালি, একদিকে বিনায়ক দামোদর সাভারকার, অন্যদিকে বার্লিনে তখন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় 1910 সালে কি করেন, বার্লিন কমিটি তৈরি করেন। এটা এতটা পাওয়ারফুল হয়েছিল 1915 সালে কাবুলে একটা অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। যে সরকারে মৌলানা বরকতুল্লাহ ভূপালী ছিলেন প্রধানমন্ত্রী। কাবুলে 1915 সালে, ভালো করে মনে রাখো, এইগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 1915 সালে কাবুলে কি হয়, একটা অস্থায়ী সরকার তৈরি করে দেয়। সেখানে প্রধানমন্ত্রী কাকে নির্বাচন করা হয়, মৌলানা বরকতুল্লাহ ভূপালী। ক্লিয়ার? ঠিক এই সময় আরেকটা ঘটনা ঘটে 1914 সালে, কুমাগাতামারু ঘটনা। কি ঘটনা? এই কুমাগাতামারু জাহাজে করে কলকাতা থেকে কানাডার ভ্যাঙ্কাভুরের উদ্দেশ্যে একটা জাহাজ যায়। ব্রিটিশ সরকারের কি ছিল, সন্দেহ ছিল এই জাহাজের মধ্যে ছিল বাবা গুরদীপ সিং। তাকে ধরার জন্য ব্রিটিশ সরকার কি করে, ব্রিটিশ সরকার বার্তা পাঠায় এবং কানাডা সরকার কি করে, সেই জাহাজটাকে কানাডায় ঢুকতে দেয় না। আবার জাহাজটা ব্যাক টু কলকাতার বজবজের কাছে নগর ফেলে। কানাডায় ঢুকতে দেয় না, বজবজের কাছে নগর ফেলার পর 27 সেপ্টেম্বর ব্রিটিশদের সাথে ভারতীয়দের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে 19 জন ভারতীয় এবং 6 জন ব্রিটিশ কি হয়, নিহত হয়। ক্লিয়ার? কিন্তু বাবা গুরদীপ সিংকে তারা ধরতে পারে না। বাবা গুরদীপ সিং 1922 সাল অবধি কি ছিলেন, আন্ডারগ্রাউন্ড ছিলেন। পরবর্তীকালে তিনি ধরা পড়েন। এই ঘটনাটাকে বলা হয় কুমাগাতামারু ঘটনা। ক্লিয়ার? এবার ঠিক এই সময়েই কি হয়, 1922 1924 এই সময় বিনায়ক দামোদর সাভারকার কি করেন, ভারতীয়দের উদ্বুদ্ধ করেন অখণ্ড ভারত তৈরি করার জন্য। তিনি গান্ধীজি তার সাথে দেখা করেন, কিন্তু গান্ধীজির সাথে তার মতের কোনোদিনই মিল হয় না। যখন গান্ধীজি কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেন তখন তিনি এটা তীব্র বিরোধিতা করেছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্টের। কেন বিরোধিতা করেছিলেন? তার প্রশ্ন হলো একটাই, কংগ্রেসের সবাই যদি জেলের ভেতরে থাকে তাহলে দেশ স্বাধীনের প্রশ্নে সশস্ত্র বিপ্লব করবে কে? ক্লিয়ার?
তিনি গান্ধীজির মতের একদম বিরোধিতা ছিলেন, প্রথম থেকে তিনি গান্ধীজির মতের বিরোধী, কিন্তু তাদের দুজনের মনের মধ্যে দুজনের প্রতি কিন্তু শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, কারণ তারা দুজনেই ছিলেন কি, তাদের দুজনের লক্ষ্যই ছিল কি, ভারত মাতাকে স্বাধীন করা। ক্লিয়ার? পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে আবার তিনি গ্রেপ্তার হন, সেটা আমরা অন্য একটা ক্লাস নিয়ে সেটা আলোচনা করব। ক্লিয়ার? এবার তাহলে প্রশ্ন হলো, এই যে আমরা মহারাষ্ট্রের যে বিপ্লবী আন্দোলন বা বিপ্লবীদের নিয়ে জানলাম, এখান থেকে কোন কোন জায়গাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? ক্লিয়ার? দেখো, প্রথম ইম্পর্টেন্ট কি, বাসুদেব বলবন্দ্যোপাধ্যায়কে, যেটা 1879 সালে যিনি করেছিলেন কি, কলি, রামশিস এদের নিয়ে একটা বিদ্রোহ করেছিলেন। দ্বিতীয় নম্বর ইম্পর্টেন্ট কি, দামোদর চাপেকর এবং বালকৃষ্ণ চাপেকর পুনের প্লেগ কমিশনার র্যান্ড এবং আর্টকে হত্যা করেন 1897 সালে। 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন কি, বিনায়ক দামোদর সাভারকর 1899 সালে মিত্র মেলা, 1904 সালে অভিনব ভারত তৈরি করেন। ক্লিয়ার? আর কি ইম্পর্টেন্ট, 1909 সালের 1 জুলাই মদনলাল ধিংড়া কার্জন উইলিকে হত্যা করেন। অনন্ত লক্ষ্মণ কানহেরে 1909 সালের 21 ডিসেম্বর জ্যাকসনকে হত্যা করেন। ক্লিয়ার? লন্ডনে শ্যামজি কৃষ্ণ বর্মা কি করেন, ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? মাদাম কামা কি করেন, ফ্রি ইন্ডিয়া সোসাইটি, এবং 1907 সালে জার্মানির স্টুটগার্টে ভারতের প্রথম তিরঙ্গা পতাকার উত্তোলন করেন, যেটা ডিজাইন করেছিল কে, বিনায়ক দামোদর সাভারকর। তারপরের ইম্পর্টেন্ট কি, বার্লিনে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় 1914 সালে কি করেন, বার্লিন কমিটি তৈরি করেন। ক্লিয়ার? ঠিক এরপরে 1915 সালে কাবুলে অস্থায়ী সরকার গঠন করেন কে, মৌলানা বরকতুল্লাহ বুপালি। ক্লিয়ার? নেক্সট ইম্পর্টেন্ট কি, কোমাকাতার উমারু ইনসিডেন্ট কখন ঘটেছিল, 1914 সালে। তখন কাকে সার্চ করা হয়েছিল, বাবা গুরদীপ সিং। ক্লিয়ার? শুধু এই পয়েন্টগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও এবং গল্পটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, মেমোরাইজ করে নাও, পুরো জিনিসটা একটা মাইন্ড ম্যাপের মতো তৈরি করো। ক্লিয়ার? ঠিক এইভাবে পুরো ভারতের স্বাধীনতা সংগ্রামটা আমরা এই চ্যানেলের মধ্যে শেষ করব, একটা চ্যাপ্টার করে একটা টপিককে নিয়ে আলোচনা করব, যেখান থেকে কোনো রকম অসুবিধা বা সংশয়ের জায়গা থাকবে না। পুরো ব্যাপারটা আমরা একদম সিরিয়ালি এবং টপিক ওয়াইজ শেষ করব। ক্লিয়ার? যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই টাইপেরই আরো অনেক ইন্টারেস্টিং স্টোরি এবং ফ্যাক্ট নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো এবং কমেন্টে জানাও। একটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম কি, 1897 সালে কোন একটা মিশন বাংলার মাটিতে তৈরি হয়েছিল, গঙ্গার পাড়ে। এইটুকু হিন্টস আমি দিলাম, গঙ্গার পাড়ে 1897 সালে। এটা তোমরা কমেন্টে জানাও এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ক্লিয়ার? চলো টাটা।